Dreams Avenue. Hey friends, শুনছেন রেডিও আমার 88.4 FM আর আজকে হচ্ছে শনিবার এবং রাতে মুহূর্তে 11টা বাজে ঠিক এবং একেবারে ঠিক সময় ঠিক দিনে ঠিক মুহূর্তে আপনার মনে কোঠায় আমি একটু কড়া নিয়ে জানিয়ে দিতে চাই যে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজ চলে এসেছে পৃথিবীর সব বাধা ডিঙিয়ে। বাধা যদি বলেন যে কিসের এত বাধা বন্ধুদের সাথে সম্মিলিত হওয়ার ক্ষেত্রে কিসের এত বাধা, তাহলে অনেক বাধার কথাই বলতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে নিশ্চয়ই কোথাও সময় মতো পৌঁছাতে হলে ট্রাফিক জ্যামের একটা বিশাল বাধা তো থাকেই। সেটি পার হয়ে না হয় পৌঁছানো যায়, কিন্তু বাধাটা যদি এমন হয় যে আপনি কয়েকশো কিলোমিটার দূরে আছেন এবং আপনাকে এসে শোটা করতে হবে, তাহলে সেটা অনেক বড় একটা বাধা এবং সেই বাধাকে আমি খুব সুন্দরভাবে ডিঙাতে পেরেছি আজকে এবং টাইমলি চলে এসেছি সেই মুহূর্তে। এজন্য এই মুহূর্তে প্রচন্ড ভালো লাগছে এবং সেটা হচ্ছে যেটা বলছিলাম, আসলে আমি আজকে বিকেলেও ছিলাম একটা অফিসিয়াল মিটিংয়ে, আর এখান থেকে প্রায় 300-350 কিলোমিটার দূরের একটা শহরে, এবং রেস এগেইনস্ট টাইম এটা আমাকে প্রায় করতে হয়। সেটা করে আমি কিছুক্ষণ আগে ঢাকায় নেমে সোজা স্টুডিওতে এই মুহূর্তে, এবং আমি মিটিংটা মানে আজকে শোটা করে মাত্র 2 ঘন্টা হতে ঘুমাতে পারবো। কালকে ভোরই আমাকে আবার শাই করে আবার সেখানে চলে যেতে হবে। সো দিস ইজ আ রোলার কোস্টার লাইফ, রোলার কোস্টার রাইড। অ্যান্ড সেই গানটার মতো মেটালিকার অ্যান্ড দ্য রোড বিকামস মাই ব্রাইড, wherever I may roam, সেই গানের মতো। সে যাই হোক না কেন, যেহেতু এত বাধা বিপত্তি ডিঙিয়ে মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, অতএব আমাকে বিফল করবেন না, নিরাশ করবেন না এবং আমাকে আপনার সঙ্গসুখ থেকে বঞ্চিত করবেন না, কারণ সবকিছু ডিঙিয়ে সব বাধা পেরিয়ে শুধুমাত্র আপনার জন্যই ছুটে আসা, আপনাদের জন্যই ছুটে আসা। সাথে রাখুন আমাকে, ধন্য হব আমি। আর আমি চেষ্টা করবো আপনার মনের মতো সব পছন্দের সবগুলো গান প্লে করার জন্য, সেই সাথে আরও যা কিছু পারি দুহাত ভরে দেওয়ার চেষ্টা করবো যেন আজকে রাতটা একটা স্মরণীয় রাত হয়। আর যে কোনো কিছুর জন্য, যে কোনো কিছু জানাতে, কোনো সং রিকোয়েস্ট, নিজের যে কোনো অনুভবের কথা অথবা কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চাইলে, আমাকে সাপান্ত করতে চাইলেও সব কিছুর জন্য একটাই পন্থা, সেটা হচ্ছে যে আপনার সেলফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি অসাধারণ দুটো গানের পরে। So friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর সময় এখন এক্স্যাক্টলি 11টা বেজে 14 মিনিট। আর শুনছিলাম প্রথমের দুটো গান। প্রথম গান ছিল অর্থহীনের একটা গান সূর্য 2, প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টটা অসাধারণ বলতে হবে, এবং তারপরের গানটা ছিল মেটালিকার একটা গান ব্যাটারি। যাদের ব্যাটারিতে চার্জ নেই, মানে আই মিন মোবাইলের ব্যাটারি না, আপনার ব্যাটারিতে রিচার্জ হয়ে নিন আমার সাথে এবং রাত 2টো পর্যন্ত আমার সাথে থাকার প্রস্তুতি নিন। নিশ্চয়ই একটা অসাম রাত কাটবে বলে আমার বিশ্বাস এবং প্রত্যাশা। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন অ্যাজ ইউজুয়াল। বহুদিন পরে রাশেদ, আমার একজন রেগুলার ফ্রেন্ড, তিনি প্রথম স্থান ফিরে পেয়েছেন এবং অনেকেই রাশেদের প্রতি ঈর্ষা বোধ করে। আমি অন্য অনেকের SMS দেখে সেটা জানতে পারি, বিশেষ করে কিছু নারী শ্রোতা আমার, তারা খুবই ঈর্ষান্বিত রাশেদের প্রতি, যে এবং আমাকে প্রায় SMS করেন খুব রাগারাগি করে, কি পেয়েছো তুমি রাশেদের মধ্যে, যে ওর SMS আসলে আনন্দে উদ্বেলিত হয়ে যাওয়া, আটখানা হয়ে যাওয়া, আর আমাদের SMS আসলে এরকম কোনো উচ্ছ্বাস চোখে পড়ে না। তো এক্ষেত্রে বিষয় হচ্ছে যে আমি একটু সেফ সাইডে, বিকজ একজন পুরুষ শ্রোতার SMS-কে আমি প্রাধান্য দিচ্ছি এরকম একটা অভিযোগ এসছে। যদি কোনো নারী শ্রোতা হতো যে প্রতিদিন তিনিই প্রথম SMS করে, তাহলে তো বিশাল এক সর্বনাশের মধ্যে পড়ে যেতাম। তাহলে ব্যাপারটা এরকম হতো। ঘটনাটা কি দাঁড়াচ্ছে, প্রতিদিন ওর SMS দিয়ে শুরু হয়, হ্যাঁ, বিষয়টি এরকম অনেক বাঁকাচোরা প্রশ্নের উত্তর আমাকে দিতে হতো। আমি জানি ব্যক্তিগত পর্যায়ে এবং রেডিও পর্যায়ে, সে যাই হোক না কেন, আমি বেঁচে গেছি রাশেদ হওয়াতে। ইউ আর মাই সেভিয়ার। আসলে রহস্য আর কিছুই নেই। উনি প্রতিদিন, আমি জানি না কি রহস্যের কারণ এটা হয়, উনি সবসময় প্রথম SMS সেন্ডার উনি হয়ে থাকেন প্রত্যেক শোতে। আর আমি হয়তো যারা রেগুলার তাদের কথা একটু বেশি বলি, কিন্তু ভালোবাসা সবার প্রতি সমান, সেটা কিন্তু পরিমাপ করার মতো নয়। আর অনেক রেগুলার ফ্রেন্ড SMS পাঠিয়েছেন, যেমন তাদের কথা আমি সবসময় বলি, বিকজ তারা সবসময় আমার সাথে থাকেন। আপনি নিজের ব্যক্তিগত জীবন দিয়ে দেখুন, যে বন্ধুটা আপনার পাশে সবসময় থাকে, আপনি তার প্রতি একটু বেশি অনুভব করবেই নি, অবশ্যই। তো আমিও আপনার তো ব্যতিক্রম না, আমিও মানুষ। আয়ুব বাচ্চু সেই গানের মতো বলি, আমিও মানুষ। যেমন ছায়া, পরিস্বপ্ন, তানজিলা, এরা হচ্ছে আমার রেগুলার ফ্রেন্ড। মুগ্নি, তারা আজকে SMS পাঠিয়েছেন আমাকে। রাশেদ অ্যাজ ইউজুয়াল কিন্তু লিখেছিলেন তার সেই ঘোরাঘুরির কথা, এবং আমারও সময়টা উইকেন্ড ভালো কেটেছে এবং সে কথায় পরে আসছি। আর আমাকে পরিস্বপ্ন জানিয়েছিলেন যে আচ্ছা, তার SMS-টা এই কারণে পড়ি যে আসলে এটা পড়তে হবে, বিকজ তিনি লিখেছেন যে অনেকদিন পর একটা লাইন তার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ট্রু লাভ নেভার ডাইজ, ইট অনলি গেটস স্ট্রঙ্গার উইথ টাইম। এটা হচ্ছে তার ধারণা। কিন্তু এই ক্ষেত্রে আমার অনেক বিশাল বক্তব্য আছে। আমি সংক্ষেপে এক কথায় শেষ করি, সেটা হচ্ছে 2 কথায় শেষ করি। সেটা হচ্ছে যে এই প্রথমত লাভ, ট্রু লাভ মানে প্রেম, সত্যি প্রেম, মিথ্যে প্রেম,
তারপরে সময়ের সাথে সাথে শক্তিশালী হওয়া। আমার কাছে মনে হয় প্রত্যেকটা টার্ম হচ্ছে রিলেটিভ টার্ম, আসলে আপেক্ষিক। যে প্রেমের সংজ্ঞা ট্রু, আবার সত্যিকারের প্রেমের সংজ্ঞা লাভ অ্যান্ড ট্রু লাভ, বোথ আর আই থিঙ্ক ভেরি মাচ কমপ্লেক্স অ্যান্ড ভেরি হার্ড টু এক্সপ্লেইন অ্যান্ড ইভেন রিয়ালাইজ। আমি হয়তো বেশিরভাগই হয়তো আমরা বুঝি না, কিন্তু মুখে অনেকবার সারা জীবন ধরে কোটি কোটি বার মধ্যে এই শব্দগুলো বেশি উচ্চারিত হয় আমাদের মধ্যে। ইটস ট্রু লাভ, ইটস লাভ। আসলে কে কবে এটা ডিফাইন করতে পারে, এটা হচ্ছে আমার বড় প্রশ্ন। জীবনানন্দ অনেক চেষ্টা করেছিলেন, তিনিও হয়তো এক সংশয়ের মধ্যেই তার সমগ্র কবি জীবন কাটিয়েও সত্যিকার অর্থে হয়তো মনের তৃপ্তি সহকারে হয়তো ডিফাইন করে যেতে পারেনি, শুধু ইঙ্গিতে ব্যঞ্জনায় উপমা উৎপ্রেক্ষা প্রতীকের মাধ্যমে, কখনো সংশয়ের দোলাচলে দুলতে দুলতে, কখনো বা আশার এক আবেগে উদ্বেলিত হতে হতে, কখনো নিরাশায় ডুবে গিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে, কখনো আকাশের চাঁদের সাথে উপমা খুঁজতে গিয়ে মেঠোই দূরের গল্পের কথা, পেঁচার সেই গানের কথা, কখনো এক প্রতীকী চরিত্র বনলতা সেন শিশিরের শব্দের কথা, অনেক কিছু বলে হয়তো শুধুমাত্র তার কাছেই যাবার চেষ্টা করেছেন। তো তিনি, আমার মনে হয় যে ঠিক তাই আসলে, মানে এগুলো কে কবে সত্যিকার অর্থে সংজ্ঞায়িত করতে পারে, সেখানে এ নিয়ে বড় বড় ফতোয়া দেওয়া বা কোনো একটা বিশিষ্ট কাহিনী কীর্তি বলা। ইদানিং ফেসবুকে যেটা হয়েছে যে এরকম অনেক মহান মহান উক্তি দেখা যায়, সেগুলো আবার অনেকে শেয়ার করে থাকেন। দেখা যাচ্ছে অনেক মহান মহান মনীষীর বাণী এই সম্পর্কিত, অ্যাবাউট লাভ অ্যান্ড ট্রু লাভ। বাট আমি এগুলোর আমাকে একেবারেই স্পর্শ করে না, বিকজ আমার কাছে মনে হয় যে আমি নিজে বুঝি না, এবং আমার ধারণা আমরা সারা জীবন বেশিরভাগই না বুঝেই শুধু এগুলো আউড়ে যাই। মানে সে এক অতীব অতীন্দ্রিয় এক হয়তো এমনই এক ইন্দ্রিয় অতীত বা চেতনার অতীত, এক পরম ঐশ্বরিক অথবা স্বর্গীয় বস্তু হয়তো, যার নাগাল হয়তো আমরা জীবনে পাই না। অতি কালে ভদ্রে হয়তো অতি ভাগ্যবান কেউ কেউ হয়তো পেয়ে থাকেন। তো তাকে সংজ্ঞায়িত করতে যাওয়া ঠিক স্রষ্টার অস্তিত্বের মতোই, এগুলো নিয়ে আসলে তর্ক চলে না, এবং এগুলো নিয়ে ফতোয়াও দেওয়া যায় না। লাইক ট্রু লাভ হ্যান ত্যান, এটা হয়েছে সেটা হয়েছে, ট্রু লাভ কখনো এটা হয় না, ওটা করে না। আমার কাছে মনে হয় দিস ইজ মিনিংলেস অ্যাকচুয়ালি। জাস্ট ট্রাই টু ফিল ইট, এবং যতটা সে জীবনানন্দ যেমন তার সমগ্র কবি জীবন দিয়ে চেষ্টা করেছেন তার কাছাকাছি যেতে, সেটাই করা উচিত। কিন্তু এ নিয়ে আমার মনে হয় যে কথা যত কম বলা যায় ততই ভালো, ততই মঙ্গল। আর আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধু, তিনি হচ্ছেন তানজিলা। তিনি লিখেছেন, আচ্ছা তানজিলার SMS পরে পড়বো, আর অনেকে SMS পাঠিয়েছেন, সবাই চেষ্টা করবো সবটা পড়তে। তবে আপাতত আমি মনে করে দিই আপনি কীভাবে আমাকে SMS করবেন, যদি কোনো গান শুনতে চান, বা যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, বা যে কোনো কিছুর জন্য কাউকে যদি কোনো কিছু ডেডিকেট করতে চান। একটা ওয়ে, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, আর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। তানজিল আমাকে লিখেছিলেন, জীবনের সময় কত অল্প, কিছু কিছু বুঝতে বুঝতেই সময়টা চলে যায়, আর বুঝতে হয় সময় চলে যাবার পরে। এবং এই এসএমএসটা পড়েই আমার সাথে সাথে মনে হয়েছে যে গানটা প্লে করতে হবে, সেটা হচ্ছে লালনের একটা গান, সময় গেলে সাধন হবে না। আর এই গানটা এই মুহূর্তে আমার কাছে আরেকটু স্পেশাল, বিকজ আমি কালকেই লালনের আখড়ায় ছিলাম ছেউরিয়া কুষ্টিয়াতে, এবং সেখানে হচ্ছে বন্ধুরা মিলে গিয়েছিলাম। ঠিক গতকালকের বিকেলটা অদ্ভুত ছিল, ওখানে খুব সুন্দর বিকেল ছিল। মানে আমরা যখন গেলাম ওখানে, তখনও মেঘলা ছিল না, খুব রোদ ছিল, কিন্তু একটু পর দেখলাম আকাশ কালো হয়ে মেঘটেক করে একেবারে শেষ বিকাল যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, টিপটিপ বৃষ্টি শুরু হলো, এবং একেবারে এক নিমেষে সব কিছু পাল্টে গেল, চারপাশে সব কিছু। মানে মনে হচ্ছে হয়তো লালনের, আমি 2001 সালে প্রথম গিয়েছিলাম লালনের মাজারে, তারপরে এই 14 বছর পরে আবার গতকালকে গেলাম, এর মধ্যে যাওয়া হয়নি। তো ওই সময়টাতে ঠিক লালনের মাজারে ঠিক একটু সামনে যে একটা পার্কের মধ্যে, তার পাশে বিশাল একটা পুকুরের মতো আছে, ওটার পাড়ে বসে থেকে সেই রেইনট্রি গাছের শিকড়ের উপর বসে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, টিপটিপ বৃষ্টি, হাওয়া, মেঘলা চারপাশ, এবং একটু আগে আবার সেই কিংবদন্তি প্রবাদ পুরুষ তার শেষ শয়ানে যিনি সেখানে আছেন, সেই জায়গাটা থেকে ঘুরে আসার একটা অভিজ্ঞতা। আবার বাউল গানও হচ্ছিল সেখানে, আর সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল, একেবারে তাজা স্মৃতি গতকালকের। তো আমার কাছে মনে হয় আরেকটু লালন স্মরণ করা যাক, এবং এই গানটা শুনতে শুনতে একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আর চলছে স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার সব স্বপ্নগুলো ডানা মেলে উঠতে পারে, এবং সেই স্বপ্নগুলো ছুতে পারে যাকে আপনি ছুতে চান স্বপ্নের মাধ্যম হতে পারি আমি, এবং আমার মাধ্যমে জানিয়ে দিন আপনার সেই কথাগুলো যে কোনো ঠিকানায়, অথবা একেবারে অনির্দিষ্ট কোনো ঠিকানায়, কোনো অপ্রিয় কিংবা প্রিয় ঠিকানায়, যেখানেই হোক না কেন। আর সেই সাথে যদি আরও কিছু শুনতে চান, কোনো প্রিয় গান, এবং যদি তা ডেডিকেট করতে চান কাউকে, অথবা একেবারেই কোনো কিছুই না, নিছক বন্ধু হিসেবে আমাকে পেতে চান, চুপচাপ বসে বসে শুনতে চান না 2টো পর্যন্ত, সব কিছুর জন্যই আমার সাথে থাকুন। একটু আগে শুনছিলাম আমরা যে গানটা, সেটা হচ্ছে মেরুন 5 ফিচারিং ক্রিস্টিয়ান অ্যাগুইলেরা, এবং গানটা হচ্ছে মুভ লাইক জাগার। এবং আমার কাছে মনে হয় খুব কুল একটা পার্টি সং, স্পেশাল আপনি যখন খুব ওয়াইল্ড পার্টি মুডে থাকবেন, এবং যখন ফ্রেন্ডের সাথে এরকম একটা মাস্তি নাইট আসবে, আমার মনে হয় যে দিস কাইন্ডস অফ নাম্বারস ক্যান
রিয়েলি থ্রিল ইউ। আর তার আগের গানটা ছিল সময় গেলে সাধন হবে না, লালনের সেই গানটা, এবং লালন ব্যান্ডের কম্পোজিশন আমরা গানটা শুনলাম। আর আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। মিমি নামের একজন বন্ধু আমাকে জানিয়েছেন যে সামটাইমস জেসন বেকার, জো স্যাট্রিয়ানি, ভিনি মুর অথবা মার্টি ফ্রেডম্যানের ইনস্ট্রুমেন্টাল প্লে করা যায় কিনা। ডেফিনেটলি যায়। পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ এবং খুব গুড টেস্ট আপনার বোঝা যাচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব। আসলে এরকম অনেক ভালো ভালো সাজেশনস আসে এবং আমারই ব্যর্থতা, সবসময় সেগুলো পূরণ করতে পারি না অনেক সীমাবদ্ধতার কারণে। সেই বিস্তারিত সেগুলো না বলাই শ্রেয়। তবে আমার কাছে মনে হয় যেরকম ভালো শ্রোতা আমাকে শুনছেন, ভালো রুচির, এবং এটা আমাকে অনুপ্রাণিত করে এবং দায়বদ্ধ করে আরও ভালো কিছু করার জন্য। সবসময় না পারলেও আমি এভাবে ভালো কিছু ফিডব্যাক দেওয়ার জন্য আমি সত্যি কৃতজ্ঞতা পোষণ করি এমন যারা শ্রোতা বন্ধু আমার সাথে আছেন। আই অলওয়েজ স্যালুট ইউর সাজেশনস আর ইউর অপিনিয়নস, ইউর প্রেফারেন্সেস, এভরিথিং। আমাকে জানিয়েছেন তাহমিনা, সেটা হচ্ছে যে আপনার পছন্দের গানটা এর পরেই আমি প্লে করছি, আপনি নিশ্চিন্ত মনে শুনতে থাকুন। আর আমাকে সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে অনেক দিন পর সজল জয়েন করলেন এবং লিখেছেন যে এখন রেগুলার শুনতে পারছেন না। অনেক সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট তিনিও পাঠিয়েছেন, নিঝুম রাতের আধারে, তারপরে তাজমহল, আমার হৃদয়ে তুমি, এই গানগুলো। অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন যে তিনিও একজন রেগুলার লিস্টার, তার কথা কেন বলি না। দিয়া ফ্রম মগবাজার, তিনিও কিন্তু রেগুলার। তিনি একটা প্রশ্ন করেছেন যে আমি ওই সিনেমাটা দেখেছি কিনা, অ্যাভেঞ্জার্স দ্য এজ অফ আলট্রন সিনেমাটা। হ্যাঁ, দেখেছি আমি সিনেমা হলে গিয়েই, এবং আমি আসলে ঠিক এই ধরনের সুপার হিরো সিনেমা আমার ঠিক সবচেয়ে পছন্দের জনরা না। তারপর গিয়েছিলাম একটা কারণে সিনেমাটা দেখার জন্য, সেটা হচ্ছে ইতিমধ্যে ছবিটা মুক্তি পাবার আগেই বাংলাদেশের মোটামুটি মুভি লাভার যারা, তারা সবাই জেনে গিয়েছিলেন যে এই সিনেমাটার কিছু অংশ বাংলাদেশে শুটিং হয়েছিল চট্টগ্রামের শিপইয়ার্ডে। এবং এটা একটা খুব মানে হলিউডের একটা ব্লকবাস্টার সিনেমা, যেটা কোটি কোটি ডলার আয় করবে এবং সারা পৃথিবীতে টপ চার্টে 1-2-এ থাকবে, এবং সারা পৃথিবীর যে সমস্ত সিনেমা খুব বেশি হিট হয় একটা বছরের মেগা হিট সিনেমাগুলোর মধ্যে যেটা থাকবে অ্যাভেঞ্জার্স দ্য এজ অফ আলট্রন, তার কয়েকটা দৃশ্য বাংলাদেশে শুটিং হয়েছে। এবং এটা অবশ্যই আমাদের জন্য একটা, আমার কাছে মনে হয় যে খুব আত্মশ্লাঘা অনুভব করার একটা বিষয়। এবং আরও আমরা আশাবাদী, এবং একটা পেপারে আমি একটা কলামে পড়লাম যে এটার হাত ধরে যদি আরও এরকম নতুন নতুন সুযোগ বা সম্ভাবনার দ্বার খুলে যায়, যে আরও অনেক বিখ্যাত প্রোডাকশনের কাজ বাংলাদেশে হবে। ঠিক কিছুদিন কয়েক বছর আগে হয়েছিল যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, শ্রীমঙ্গলের লাউবছড়া বনের ভিতর, ওখানে কিছুটা শুটিং হয়েছিল, যদিও কোনো পাত্রপাত্রী সেখানে ছিলেন না, ওই রেল লাইনের উপরে ওই জায়গাটাতে। তারপরে এজ অফ আলট্রন, অ্যাভেঞ্জার্স এটা হলো, এবং সামনে আশা করছি আমরা, কারণ পার্শ্ববর্তী দেশ ভারতেও বেশ কিছু সিনেমা শুটিং হয়েছিল, ইভেন জেমস বন্ডের সিনেমা শুটিং পর্যন্ত। তো আমরা আশাবাদী যে বাংলাদেশে হয়তো, কারণ বাংলাদেশে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের পরিচালকরা দেখাতে না পারলেও আমার কাছে মনে হয় যে অসাধারণ অনেক লোকেশন আছে এবং সেখানে অনেক অসাধারণ কিছু কাজ অবশ্যই করা যায়, এবং সেগুলো হয়তো কোনো গুণী শিল্পী এসে এক্সপ্লোর করবেন, এটা আমাদের আশাবাদ এবং আমরা প্রত্যাশী। আর ওই মুহূর্তে, যে মুহূর্তে প্রথম দৃশ্যটা দেখানো হলো চিটাগাং সেই শিপইয়ার্ডের উপরে, সিরিয়াসলি ওই মুহূর্তে মানে অন্যরকম একটা কাঁপন কাজ করছিল বুকের মধ্যে। মানে হয়তো তেমন কোনো সিগনিফিক্যান্ট বিশাল অনেকক্ষণ ধরে দেখানো হয়েছে এরকম না, ইভেন বাংলাদেশ বলেও দেখানো হয়নি, আফ্রিকার একটা দেশ বলে দেখানো হয়েছে সিনেমার কাহিনীতে ওই জায়গাটা শিপইয়ার্ডে, সে 3টা দৃশ্য দেখানো হয়েছে ওই জায়গাটা। কিন্তু তারপরও মানে যেই বুঝলাম এটাই হচ্ছে চিটাগাংয়ের সেই সিনটা, এবং বুকের মধ্যে এটা থেকে বুঝলাম যে নিজের দেশ, নিজের মাটি আসলে শত কিছুর পরও ওই আবেদনটা অন্য কোনো কিছু তৈরি করতে পারে না। এত বড় পর্দায় বিশ্বখ্যাত একটা সিনেমায় নিজের দেশের একটা ভূখণ্ড এক সেকেন্ডের জন্য দেখতে পেলে মানুষের মনের ভিতরে যে আকুতিটা জেগে ওঠে, আমার কাছে মনে হয় এই যদি সত্যিকারের আবেগ হয় তাহলে সেটাকে আমরা কাজে লাগিয়ে কেন আরো সুন্দর একটা দেশ করতে পারি না, কেন হানাহানি বিভেদ, সে যাই হোক। আরো অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন আমাকে, তার মধ্যে একজন আছেন রিম গার্ল, আমাকে জানিয়েছেন যে কথা ছিল না এসএমএস করে তারপর করেছেন, থাকতে পারেননি, আমি সেটাই চাই, বন্ধুরা কেন দূরে থাকবে। সো ফ্রেন্ডস, আপনি যদি এখনো এরকম কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, প্রথমে লিখুন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। অল ইজ গোল্ড। আশা করছি গানটা অনেকদিন পরে ভালোই লাগবে, তা আমি না এই গানটা শুনতে চেয়েছিলেন। সো স্টে উইথ মি, আই এম কামিং ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে, আর চলছে রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও 108.4 FM। আর আমার সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। সময় যখন এক্স্যাক্টলি 11:50 তখন আমি একবার হটসিট এই মুহূর্তে শুনছিলাম তাহসানের গান মেঘের পরে, এবং তার আগে ছিল সোলসের সেই অনেক পুরনো, কিন্তু আমার মনে হয় যে গানটা সবসময় একটা অন্যরকম চনমনে অনুভূতির জন্ম দেবে যতবারই আমরা শুনবো। সেটা হচ্ছে কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা। গানটা ছিল সোলসের আজ দিন কাটুক গানে অ্যালবামে, 1995 সালের অ্যালবাম, এবং লিরিক্স লিখেছেন কবির বকুল, আর সোলসের কম্পোজিশনের ওয়ান অফ দ্য বেস্ট গান অবশ্যই। এবং পার্থর উত্থানের পেছনে অনেক বড় একটা অবদান ছিল এই গানের আসলে।
আমাকে ছায়া জানিয়েছেন যে বিষয়টা সেটা হচ্ছে একটা পালাবদলের প্রক্রিয়া চলছে তার জীবন জুড়ে এই মুহূর্তে, এবং সেটা অবশ্যই সুখকর নয়, হওয়ার কথা নয় তার জন্য এই মুহূর্তে নতুন একটা জীবন শুরু করা। আমি অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই, কারণ আপনার SMS পড়ে এতদিনে অন্তত আমার এইটুকু বিশ্বাস জন্মেছে আপনার উপরে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আপনি জয় করতে পারবেন, সেই সক্ষমতা আপনার মনে আছে। দীপশিখা অবশ্যই মনে জ্বলবে, এবং প্রয়োজন শুধু একটু প্রয়োজনীয় রসদ বা সেই একটু বারুদের স্পর্শ, সেটা আমার ধারণা আপনি পেয়ে যাবেন নিজের মনের ভেতরে, বাইরে কোথাও খুঁজতে হবে না। অল দ্য বেস্ট ফর ইউ। নিশাত, নবীন আর নবীন আমার আরেক রেগুলার ত্রয় লিসনার, 3 বোন বোধ হয় তারা, এবং একজন হচ্ছেন তাদের মধ্যে নবীন, তার জন্মদিন আগামী 20 মে, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। আর অনেক SMS পাঠিয়েছেন, নিয়ন আমাকে জানিয়েছেন, আলামিন সরকার SMS পাঠিয়েছেন, তানজিলা মানিকগঞ্জ থেকে লিখেছেন, তারপরে আরও অনেক বন্ধু তানিয়া এবং রুবেল সরকার, এবং আমাকে আয়েশা ফ্রম ধানমন্ডি, মর্নিং বার্ড, শাওন, অনেকে বন্ধু SMS পাঠিয়েছেন, সবাইকে থ্যাঙ্কস। আরেকবার আমি SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি কোনো গান শুনতে চান বা কাউকে ডেডিকেট করতে চান, যদি নিজের কোনো ভাবনা, স্বপ্ন, কল্পনা, অন্তরের কথা, ব্যথা, সুখ, দুঃখ, যে কোনো কিছু জানাতে চান, যে কোনো কিছুর জন্য আপনি একইভাবে SMS করবেন। সেটা হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, আর এই স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। জানি আমি তোমার দু চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে, বলে চুপে থামলাম। কি বলি, অশ্বত্থ পাতা পড়ে আছে ঘাসের ভিতরে, শুকনো, মিয়নো, ছেঁড়া। অঘ্রাণ এসেছে আজ পৃথিবীর বনে, সেসবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে তবু, বললে সে। ঘাসের উপরে সব বিছানো পাতার মুখে এই নিস্তব্ধতা কেমন যে, সন্ধ্যার আবছা অন্ধকার ছড়িয়ে পড়েছে জলে। কিছুক্ষণ অঘ্রাণের স্পষ্ট জগতে হাঁটলাম, চিল উড়ে চলে গেছে। কুয়াশার প্রান্তরের পথে দু একটা সজারুর আসা যাওয়া, উচ্ছল গলার ঝড়ে উড়ে চুপে সন্ধ্যার বাতাসে লক্ষ্মী প্যাঁচা হিজলের ফাঁক দিয়ে বাবলার আধার গলিতে নেমে আসে। আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজও যেন লেগে আছে বহতা পাখায়, ওই সব পাখিদের, ওই সব দূর দূর ধান খেতে, ছাদ কুমড়ো মাখা ক্লান্ত জামের শাখায়। নীলচে ঘাসের ফুলে ফড়িংয়ের হৃদয়ের মতো নীরবতা ছড়িয়ে রয়েছে এই প্রান্তরের বুকে আজ। হেঁটে চলি, আজ কোনো কথা নেই আর আমাদের। মাঠের কিনারে ঢের ঝরা ঝাউফল পড়ে আছে, খড়কুটো উড়ে এসে লেগে আছে শাড়ির ভেতরে। সজনে পাতার গুঁড়ি চুলে বেঁধে গিয়ে নড়ে চড়ে। পতঙ্গ পালক জল, চারিদিকে সূর্যের উজ্জ্বলতা নাশ। আলিয়ার মতো ওই ধানগুলো নড়ে শূন্যে কিরকম অবাধ আকাশ হয়ে যায়। সময়ও অপার, তাকে প্রেম, আশা, চেতনার কণা ধরে আছে বলে সেও সনাতন। কিন্তু এই ব্যর্থ ধারণা সরিয়ে মেয়েটি তার আঁচলের চোরাকাটা বেছে, সরিয়ে প্রান্তর নক্ষত্র নদী আকাশের থেকে সরে গেছে যে স্পষ্ট নির্লিপ্তিতে। তাই ঠিক, ওখানে স্নিগ্ধ হয় সব, অপ্রেমে বা প্রেমে নয়। নিখিলের বৃক্ষ নিজ বিকাশে নীরব। কিন্তু আপনাকে নীরব থাকলে হবে না বন্ধু, যেহেতু এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু রাজ আপনার সাথে আছে রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। তাই আপনাকে কথা বলতে হবে এবং SMS এর মাধ্যমে সেটা বলতে হবে। আর আমি তো কথা বলেই যাচ্ছি আপনার জন্য, রাত 2টো পর্যন্ত থাকবো নিশ্চয়ই। অঘ্রাণ প্রান্তরে জীবনানন্দ দাশের অসাধারণ একটা কবিতা পড়লাম একটু এইমাত্র। আর তার আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে আরেকটা অসাধারণ গান, জেমসের কবিতা তুমি স্বপ্ন ছাড়িনি হয়ে খবর নিও না, এবং তার আগে ছিল পাকিস্তানের ব্যান্ড জালের একটা গান আদাত। আর এই মুহূর্তে কিছু SMS পড়া যাক। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে আছে নির্জন এবং পদ্মপাতার জল গানটা নিয়ে একটু আগে যে গানটা প্লে করলাম। তিনি বলেছেন যে গানটা শুনছিলেন এবং ভাবছিলেন এত চমৎকার কথা কি করে হয় একটা গানের, কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। আসলে দুর্দান্ত লিরিক্স গানটার। যাকে আমাকে জানিয়েছেন মাইলসের বোধহয় একজন ডাইহার্ড ফ্যান, তিনি বেশ কয়েকটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। দিন গেল আর দিন ফিরে এলো, অনেক আগের একটা গান মাইলসের। শাফিনের একটা সোলো নাম্বার অভিমানে থাকতে বলিনি, এই গানটাও সুন্দর। এই দুটো গান তিনি শুনতে চান। ওকে, মাইলসের একটা গান আমি এই মুহূর্তে প্লে করবো। আর অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন যে মনের জানালা তিনি শুনতেন না, ওই সময় তিনি আমার রেডিও শোনার অভ্যাস তার ছিল না।
কিন্তু ওই সময় নাকি একটা জিনিস হতো যেটা হচ্ছে স্বপ্নের জাহাজ। আমি গত এপিসোডে এটা শেয়ার করেছিলাম। সেই কনসেপ্টটা তার কাছে মনে হয়েছে যে আবার যদি হয় মন্দ হয় না। এরকম এসএমএস আরো কয়েকজন পাঠিয়েছেন, দেখা যাক কিউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন। এসএমএস করে নিয়মটা আরেকবার মনে করে দিই, আপনি যদি কোনো গানের কথা বলতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে আরে লিখবেন, অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আপনার নাম কিন্তু লিখতে হবে, যদিও এখন যে গানটা শুনবো তার নাম হচ্ছে নাম ছিল না, অর্ণবের গান। তোমার জন্য সকাল দুপুর বাজিয়ে কোনো বিষণ্ণ সুরে সন্ধে বেলার যত্নে Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুরা। আজকে সময় যখন 12:24 তখন সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং স্বাগত। শুনছিলাম একটু আগে অ্যাডেলের গান রোলিং ইন দ্য ডিপ এবং তার আগে ছিল অর্ণবের গান নাম ছিল না। আমার নাম তো বলেছি, আপনার নামও বলবো আস্তে আস্তে, যারা এসএমএস করেছেন গানের নামও বলবো। সাথে থাকতে হবে, এখনো আরো অনেক কবিতা বাকি, অনেক গান, অনেক কিছু বাকি। নিশ্চয়ই 2টা পর্যন্ত আমরা একসাথে চমৎকারভাবে কিছু সময় আরো কাটাবো। আমি সাধারণদের একটা কবিতা পড়বো। এটা অনেক আলোচিত সমালোচিত একটা কবিতা। এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলা হয়েছে। একদল শ্রোতা এটাকে দারুণ বলেছেন, সাধু সাধু বলেছেন, এবং আরেকদল শ্রোতা বলেছেন, মানে আরেকদল পাঠক এটাকে সাধু বলেছেন, আরেকদল পাঠক বলেছেন একদমই এটা লেখা উচিত হয়নি, ভালো হয়নি, কাজটা ঠিক হয়নি। জীবনানন্দ একটা কবিতা, খুব আলোচিত, ইহাদেরই কানে, এই কবিতাটা পড়ছি আমি। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এই 7 লাইনের কবিতাটা পড়ার পরে আমি একটা প্রশ্ন ছুড়ে দেবো। সেটা হচ্ছে যে এই কবিতাটা অনেক পরিচিত, অনেকেরই জানার কথা। যিনি প্রথম আমাকে এসএমএস করে জানাতে পারবেন যে কবিতাটার মিনিং আসলে কি বা কি বোঝানো হয়েছে, সেটা হচ্ছে, মিনিংটা কিন্তু আমি নিজে বলবো না, কারণ এটা বললে আমার অনেক শ্রোতা আমার উপরে খেপে যাবেন যে আমার ব্যাখ্যাটা যদি বলি। আমি এতজনের বিরাগ ভাজন হতে চাই না আজকে রাতে। কিন্তু যদি কেউ আমাকে এসএমএস করে জানাতে পারেন, আমি কথা দিচ্ছি যে তার জন্য জীবনানন্দ একটা কবিতা খুবই চেষ্টা করবো খুব সুন্দর করে আবৃত্তি করার জন্য, তার জন্য তাকে ডেডিকেট করে, যদি কেউ এটার অর্থ আমাকে এসএমএস করে জানাতে পারেন। দেখা যাক কেউ জানেন কিনা। কবিতাটা হচ্ছে ইহাদেরই কানে। আমি মন দিয়ে শুনুন কবিতাটা। একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে, অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। পৃথিবীর পথে পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে শুনিল আধেক কথা। এইসব বধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি, তবু আহা ইহাদেরই কানে অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল। একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে। একবার নক্ষত্রের পানে চেয়ে আর একবার বেদনার পানে, অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। পৃথিবীর পথে পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে শুনিল আধেক কথা। এইসব বধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি, তবু আহা ইহাদেরই কানে অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল। একবার নক্ষত্রের পানে চেয়ে, একবার বেদনার পানে। এটাই সে কবিতাটা। দেখা যাক কে আমাকে সঠিক, মানে এটা দিয়ে এইটাই মিনিংটা আসলে কি ছিল বা কেন আলোচিত হয়েছিল আমাকে যদি জানাতে পারেন, তার জন্য একটা কবিতা পড়বো। কিছু এসএমএস পড়ি। আমাকে এসএমএস পাঠিয়েছেন মুগ্নি, খুব সুন্দর কিছু লাইন তুলে দিয়েছেন তিনি। সেটা হচ্ছে, ফুরায় গিয়েছে যা ছিল গোপন, স্বপন স্বপন কদিন রয়, এসেছে গধূলি গোলাপি বরণে, এ তবু গধূলি নয়, সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়। সুন্দর লাইনগুলো। নিরুপমা, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা এখন আমাকে এরকম এসএমএস করে নিজেদের যে কোনো ভাবনা কথা শেয়ার করতে চান আমার সাথে, যে কোনো কিছু, এবং কোনো গান শুনতে চান অথবা কাউকে উইশ করতে চান, যে কোনো কিছুর জন্য আমাকে এসএমএস করুন প্লিজ 6969 নাম্বারটাতে। আর প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন সেই 6969-এ। এখনকার গানটা প্লে করার আগে রবীন্দ্রনাথের একটা অসাধারণ কবিতার আবৃত্তি করছি। এত ভালো ভালো কবিতা আসলে আমার কণ্ঠে শোভা পায় না, তারপর চেষ্টা করি, কি আছে জীবনে। এই কবিতাটার নাম হচ্ছে আকাশে চেয়ে দেখি। দারুণ কবিতা রবীন্দ্রনাথের। আকাশে চেয়ে দেখি অবকাশের অন্ত নেই কোথাও, দেশকালের সেই সুবিপুল আনুকূল্যে তারায় তারায় নিঃশব্দ আলাপ, তাদের দ্রুত বিচ্ছুরিত আলোক সংকেতে তপস্বিনী নীরবতার ধ্যান কম্পমান। অসংখ্যের ভারে পরিকীর্ণ আমার চিত্ত, চারদিকে আশু প্রয়োজনের কাঙালের দল। অসীমের অবকাশকে খণ্ড খণ্ড করে ভিড় করেছে তা উৎকণ্ঠ কোলাহলে। সংকীর্ণ জীবনে আমার সর্তাই বিজড়িত, সত্য পৌঁছয় না অনুজ্জ্বল বাণীতে। প্রতিদিনের অভ্যস্ত কথার মূল্য হলো দিন, অর্থ গেল মুছে। আমার ভাষা যেন কুয়াশার জরিমায় অবমানিত হেমন্তের বেলা। তার সুর পড়েছে চাপা, সুস্পষ্ট প্রভাতের মতো মন অনায়াসে মাথা তুলে বলতে পারে না ভালোবাসি।
সংকোচ লাগে কণ্ঠের কৃপণতায়। তাই ওগো বনস্পতি, তোমার সম্মুখে এসে বসি সকালে বিকালে, শ্যামচ্ছায়ায় সহজ করে নিতে চাই আমার বাণী। দেখিছে তোমার পল্লব স্তবক অনায়াসে পার হয়েছে শাখাবুহের জটিলতা, জয় করে নিয়েছে চারদিকে নিস্তব্ধ অবকাশ। তোমার নিঃশব্দ উচ্ছ্বাস সে উদার পথে উত্তীর্ণ হয়ে যায় সূর্যোদয় মহিমার মাঝে। সেই পথ দিয়ে দক্ষিণ বাতাসের হতে অনাদি প্রাণের মন্ত্র তোমার নবকিশলয়ের মর্মে এসে মেলে, বিশ্বহৃদয়ের সেই আনন্দ মন্ত্র ভালোবাসি। বিপুল ঔৎসুক্য আমাকে বহন করে নিয়ে যায় সুদূরে, বর্তমান মুহূর্তগুলিকে অবলুপ্ত করে কালহীনতায়। যেন কোন লোকান্তরগত চক্ষু জন্মান্তর থেকে চেয়ে থেকে আমার মুখের দিকে, চেতনাকে নিষ্করণ বেদনায় সকল সীমার পরপারে দেয় পাঠিয়ে। ঊর্ধ্বলোক থেকে কানে আসে সৃষ্টির শাশ্বত বাণী ভালোবাসি। যেদিন যুগান্তের রাত্রি হলো অবসান, আলোকের রশ্মিদূত বিকীর্ণ করেছিল এই আদিম বাণী আকাশে আকাশে। সৃষ্টিযোগের প্রথম লগ্নে প্রাণ সমুদ্রের মহাপ্লাবনে তরঙ্গে তরঙ্গে দুলেছিল এই মন্ত্র বচন। এই বাণী দিনে দিনে রচনা করেছে স্বর্ণচ্ছটায় মানসী প্রতিমা আমার বিরহ গগনে, অস্তসাগরের নির্জন ধূসর উপকূলে। আজ দিনান্তের অন্ধকারে এ জন্মের যত ভাবনা যত বেদনা নিবিড় চেতনায় সম্মিলিত হয়ে সন্ধ্যাবেলার একলা তারার মতো জীবনের শেষ বাণীতে হোক উদ্ভাসিত ভালোবাসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও 88.4 FM আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন। আর আপনার বিশেষ বন্ধু ইরাজ। আমি বলছি বিশেষ, কিন্তু সেই বড় গলায় সেই দাবি করার কিন্তু আমার সাহস এই মুহূর্তে আমার মধ্যে নেই। আমার সব কোনো সময় থাকে না, কারণ আমি আপনার কাছে বিশেষ না, আমি খুবই সাধারণ একজন, কিন্তু আপনি আমার কাছে বিশেষ। সেই দাবি নিয়ে আপনার কাছে আবারও থাকার জন্য এসেছি আজকে রাতের কয়েকটা ঘন্টার জন্য। আমাকে সাথে রাখুন। আর একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে ইভানেসেন্সের গান ব্রিং মি টু লাইফ। আর তার আগে ছিল মাইলসের গান ভুলবো না তোমাকে। এবং অনেক বন্ধু এখন SMS পাঠিয়েছেন। ইয়াতাশা আমাদের আমি একটা জীবনানন্দের কবিতা পড়েছিলাম ইহাদেরই কানে, অনেক ইন্টারেস্টিং অ্যান্সার পেয়েছি আমি, কারো অ্যান্সারটাই পড়বো না, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারেনি। তানজিলা একটু কাছাকাছি গিয়েছেন আপনি, কিন্তু কাছাকাছি গেলেও সেটা পুরোপুরি সঠিক হয়নি। তাই এখনো পর্যন্ত কারোর জন্য জীবনানন্দের কবিতা পড়া যাবে এমনটা মনে হচ্ছে না। দেখা যাক সামনে আরো কেউ বলতে পারেন কিনা আমাকে যে ইহাদেরই কানে কবিতা, এই জীবনানন্দ কবি আমাদের সবার প্রিয় কবি জীবনানন্দ কি বুঝিয়েছেন আসলে। এবং আপনারা এটা ভাবতে থাকুন, SMS করতে থাকুন। আর এই ফাঁকে আমি আরেকটা SMS পড়ি। মাধবী নামের একজন আমাকে লিখেছেন যে রবীন্দ্রনাথের কবিতা তুমি আর পড়ো না, কবিতা তুমি ভালো পড়তে পারোনি রবীন্দ্রনাথের। এটা আপনার আমাকে বলার দরকার ছিল না। আমি সবার আগে সবচেয়ে ভালো করে সেটা আমি জানি যে আমি কবিতা আসলেই যে খুব বাজেভাবে পড়ি, ভালোভাবে পড়তে পারি না। আই নো দ্যাট ভেরি ওয়েল অ্যান্ড মোর দ্যান এনিওয়ান এলস টু। তাই আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আপনি এই SMS দিয়ে আমাকে দাবি রাখতে পারবেন না। ওই একটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে ন্যাংটার নেই বাটপারের ভয়, ওরকম আমারও। আমি ভালো কবিতা পড়তে পারি না, তাতে কিছুই যায় আসে না। আমি মনের আনন্দে একেবারে মমচিত্তে নিত্রে নিত্যে বাঁশি বাজে তাতা থই থইয়ের মতো মনের আনন্দে কবিতা পড়ে যাব, তা যেমনই হোক না কেন। কিন্তু এটা পড়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটাই উদ্দেশ্য যে আমি কতটা বাজে বলি সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এর মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকে কবিতা নিয়ে একটা SMS পাঠাচ্ছেন, কোনো কবিতা শুনতে চাচ্ছেন বা ওই কবির কবিতা পড়ার জন্য অনুপ্রাণিত হচ্ছেন। এভাবে যদি অসাধারণ সেই বাংলা ভাষা কবিতাগুলো আরেকটু হলেও ছড়িয়ে যায়, আমার মতো একেবারেই নির্গুণ বেগুন অকাল কুষ্মাণ্ড এক কবিতা পাঠকের মাধ্যমে, সেটাই অনেক বড় একটা প্রাপ্তি। সেটাই আমার উদ্দেশ্য। এটা দেখুন, আমার কখনোই উদ্দেশ্য থাকে না যে দেখো আমার কত গুণ। সো দ্যাটস নট দ্য ওয়ে, দ্যাটস নট দ্য থিং, দ্যাটস নট দ্য থিং দ্যাট আই এক্সপেক্ট অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি। তাই আপনি আমাকে যতই ভর্ৎসনা করুন, আমি আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে পড়বো। এবং আপনি যেহেতু বলেছেন আমাকে রবীন্দ্রনাথ কবিতা না পড়তে, আমি এই মুহূর্তে রবীন্দ্রনাথের আরেকটা কবিতা পড়ছি। ইটস জাস্ট ফর ইউ। কবিতাটার নাম হচ্ছে অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার।
জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মরুতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। সবাইকে একবার SMS করে নিয়মটা মনে করিয়ে দিয়ে, যদি আপনি কোনো SMS করে আমাকে জানাতে চান কোনো অনুভূতি, কোনো অনুভব, কোনো সব কল্পনা, বাস্তব পরাবাস্তব অধিবাস্তব, যেটা আমি সবসময় বলে থাকি, সব কিছু আমাকে জানাতে পারবেন। ঠিক একই সাথে আপনি আপনার যে কোনো বন্ধুকে যদি কোনো গান কিংবা যে কোনো কিছু উইশ করতে চান, ডেডিকেট করতে চান, অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য আমাকে নির্দ্বিধায় লিখুন। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর পরের গানটাতে যাওয়ার আগে আমি জীবনানন্দের আরেকটা কবিতা পড়ব। এই কবিতাটা অসাধারণ একটা কবিতা। এই কবিতাটা পড়লে আমি সেই প্রথম যখন পড়েছিলাম, সেটা হচ্ছে একটু প্রিম্যাচিওর স্টেজেই পড়েছিলাম কবিতাটা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সেই সময় কবিতাটা প্রথম পড়া, তখন অর্থ পুরোপুরি বুঝতে পারার প্রশ্নই আসে না। কিন্তু একটা ওই যে আমি অনেকবার একটা কথা বলেছি যে জীবনানন্দের কবিতা বুঝুন, মানে বুঝুন আর নাই বুঝুন, একটা অদ্ভুত দোতনা বা অনুরণন কাজ করবে আপনারও, একেবারে চেতনের গভীরে মগ্ন চৈতন্য একটা আলোড়ন তুলবে। সেটা কিছু একটা ওই সময় কাজ করেছিল, এবং তারপর থেকে কবিতাটার প্রতি আমার ব্যাপক ভালোবাসা, এবং আমি কবিতাটা পড়লে উদাস হয়ে যাই। তাই একদম শেষেই কবিতাটা পড়ছি যেন এরপর আর কিছু বলতে না হয়, সরাসরি গানে চলে যাব। কবিতাটার নাম হচ্ছে আমাকে তুমি। আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু পামের নিবিড় মাথা, মাইলের পর মাইল, দুপুরবেলার জনবিরল গভীর বাতাস, দূর শূন্যে চিলের পাটকিলে টানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়, জ্বরের মতো ফিরে আসে আবার। জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে, পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তারপর দূরে, অনেক দূরে খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয়সী রূপসীর মতো ধান ভানে গান গায়, গান গায়ে দুপুরের বাতাস। এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন। বিকেলের নরম মুহূর্ত, নদীর জলের ভিতর সম্বর নীলগাই, হরিণের ছায়ার আসা যাওয়া, একটা ধবল চিতাল হরিণের ছায়া, আতার ধূসর ঘিরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল বেলা ধরে স্থির। মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ, আগুনের ঘিয়ের ঘ্রাণ, বিকেলে অসম্ভব বিষণ্ণতা, ঝাউ হরিতকি শাল, নিভন্ত সূর্যে পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু, বাতাসের বুকে স্পৃহা, উৎসাহ, জীবনের ফেনা, সাদা সাদা ছিট কালো পায়রা ওড়াউড়ি, জ্যোৎস্নায় ছায়ায় রাত্রি, নক্ষত্র নক্ষত্রের অতীত নিস্তব্ধতা, মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো, প্রেম ও নির্জনতার মতো। সো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার সাথে ইরাজ এখনো আছে, রাত 2টো পর্যন্ত থাকবো নিশ্চয়ই। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ওয়ারফেজের একটা গান, অবাক ভালোবাসা, এবং অবাক ভালোবাসা হচ্ছে ওয়ারফেজের সেকেন্ড অ্যালবাম, সেই অ্যালবামের গান এটা। তবে যে ভার্সনটা আমরা শুনলাম এটা হচ্ছে পরবর্তীতে পথ চলা একটা অ্যালবামে পুরোনো গানগুলোকে নতুন করে কম্পোজিশনের মাধ্যমে একটা অ্যালবামে রিলিজ হয়েছিল 2008-এ, পথ চলা, সেই অ্যালবামের কম্পোজিশনটা আমরা শুনলাম। অসাধারণ একটা গান অবাক ভালোবাসা, এবং সমুদ্রে তীরে গেলে আমার কাছে মনে হয় যে এই গান ছাড়া অন্য কোনো গান গাওয়ার
করার বা গুনগুন করার বা ভেতরে মানে বোধের গভীরে অনুরণন তোলার মতো গান খুব বেশি আমার মনে হয় এটার মতো প্রভাব বিস্তারকারী গান ওই সময় খুব বেশি থাকে না, আমারও অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। অবাক ভালোবাসা অসাধারণ একটা গান। এবং কিছুদিন আগে আমিও সমুদ্রে গিয়েছিলাম 2 সপ্তাহ আগে, তখন ওই বরাবরের মতো এবারও এই গানটাই এসে দেখা যাচ্ছে যে গুনগুন করে এই গানটাই গাইছি, এরকম একটা বিষয় কাজ করে। সে যাই হোক, আপনারা সাথে আছেন সেজন্য আমি অনেক আনন্দিত এই মুহূর্তে, এবং SMS করার জন্য আরও অনেক বেশি ধন্যবাদ। অনেক ইন্টারেস্টিং SMS পাচ্ছি সেই কবিতার অর্থ নিয়ে এবং আরও অনেক কিছু নিয়েই। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। এবং SMS করে নিয়মটা আরেকবার একটু আমি মনে করে দিই, আপনার রেডিও, আপনার যে মোবাইল ফোন তার SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। যে কোনো গানের রিকোয়েস্ট করতে পারেন, সেটা কাউকে ডেডিকেটও করতে পারেন, নিজের যে কোনো মনের কথাও শেয়ার করতে পারেন, যে কোনো কিছুই লিখতে পারেন আপনি নির্দ্বিধায় অবলীলায়। আমাকে জানিয়েছেন কিশোরগঞ্জ থেকে, সেটা হচ্ছে FM লাইব্রেরির কথা, এবং তিনি ওয়েট করছেন FM লাইব্রেরির জন্য। আশা করছি সামনের সপ্তাহে একটা স্পেশাল এপিসোডও হতে পারে এবং FM লাইব্রেরিও সেখানে হয়তো আশা করছি থাকবে। আজকে নেই, আজকে কারণ আমি যে কোনো প্রিপারেশন নিয়ে আসতে পারিনি। আমি যে অনেক দূরের একটা শহরে ছিলাম, সেখান থেকে এসেছি জাস্ট কয়েক ঘন্টার জন্য, শো করে আবার চলে যাব। আর সজল আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে ওই জীবনানন্দ দাশের সেই ইহাদেরই কানে কবিতাটার অর্থ নিয়ে। সজল, খুব কাছাকাছি আপনি গিয়েছেন, আপনার অলমোস্ট কাছাকাছি বলা যায় আপনার যেটা মিনিংটা আপনি বলেছেন কবিতার। আচ্ছা, অনেকেই আবার SMS এর মাধ্যমে জানতে চাচ্ছেন যে কে কি বলছে, সেটাও আমি কারো অন এয়ারে পড়ছি না, এবং আমি সত্যিকার অর্থে আসলে জীবনানন্দ বা কবি, আমাদের প্রিয় কবি, তিনি কি বুঝিয়েছেন সেটাও কেন আমি অনেক বলছি না, এই প্রশ্নটা অনেকেই করছেন। সেটা হচ্ছে, এটা আমি মিনিংটা বলতে যাচ্ছি না, বিকজ আমার অনেক শ্রোতা আমার উপরে রুষ্ট হবেন, এবং আমার উপরে রুষ্ট হলে আমার কিছু যায় আসে না, কারণ মানে আমার উপরে অনেকেই হয়তো রুষ্ট হয়ে আছেন, হবেন, এটা তেমন কোনো বিষয় না। সবাইকে খুশি করা আমার মতো এক সাধারণ নাদান বান্দার পক্ষে সম্ভব না, কিন্তু অনেকে জীবনানন্দ দাশের উপরেও রুষ্ট হতে পারেন। তবে আসলে আমার কাছে মনে হয় রুষ্ট হওয়ার মতো কিছু নেই, কারণ জীবনের যে সময়টাতে তিনি এই কবিতাটা লিখেছিলেন, তার জীবনের যে নির্দিষ্ট একটা স্টেট অফ টাইম ওই সময়, বা স্টেট অফ মাইন্ড তার যেটা ছিল ওই সময়, এই কবিতাটা লেখা খুব স্বাভাবিক ছিল। ওই সময় তিনি প্রচণ্ড হতাশায় একবারে পর্যদস্ত একজন মানুষ, এবং তার সব স্বপ্ন, কল্পনা, ভালোবাসার আকাঙ্ক্ষা, মানে যা কিছু জীবনে শুদ্ধ, সাদা, সুন্দর সব কিছুই তখন একটা অতল গহ্বরের অন্ধকারে নিমজ্জিত হয়েছে, এবং জীবন তার কাছে শুধু এক হতাশার প্রতিচ্ছবি ওই সময়। তো ওই সময় এই কবিতাটা, এবং ওই সময়টাতে আসলে প্রেমহীনতায় ভুগে তিনি একদম বলা যায় যে খুব একেবারেই একটু মমতার স্পর্শের জন্য, একটু ভালোবাসার জন্য প্রচণ্ড রকম তৃষাতুর বুভুক্ষ ছিলেন, এবং সেটা না পেয়ে তার মধ্যে এক বলা যায় যে ওই মানে কালান্তিক বৈরাগ্য কাজ করছিল, এবং তারই ফলশ্রুতি আসলে ওই কবিতাটা। তবে একই মিনিংয়ের আমার কাছে মনে হয়েছে, যেটা ইহাদেরই গানে আসলে তার ভেতরের প্রচণ্ড হতাশা এবং ক্ষোভ থেকে, বিতৃষ্ণা থেকে কবিতাটা লেখা, কিন্তু একই মিনিংয়ে শ্যামলী কবিতাটা, আরেকটা কবিতা আছে, ঠিক একই মিনিং দুটো কবিতা, কিন্তু ওই কবিতাটা অসাধারণ, এটা বলতেই হবে। ইহাদেরই গানে কবিতাটা নিয়ে অনেকেই বলেছে যেটা আসলে শিল্পোত্তীর্ণ হয়নি। আমার কাছে মনে হয় যে জীবনানন্দ যে অসাধারণ সব কবিতা আছে, সেই তুলনায় এটা একটু ম্রিয়মান, কিন্তু একই মিনিংয়ের, অর্থাৎ একই ইঙ্গিত, একই কথাগুলো বলেছেন শ্যামলী কবিতার, সেটা আবার অসাধারণ, অনেক অনেক অসাধারণ একটা কবিতা আবার সেটা, শ্যামলী। সেটাও দেখি আজকে পড়া যায় কিনা। তবে সজলের SMS-টা অনেক কাছাকাছি গেছে, যে ঠিক পুরোপুরি এটা না হলেও আমার মনে হয় যে 70% বা 65% কাছাকাছি গিয়েছে। সো এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি কাছে গিয়েছেন। আমার মনে হয় যে পরে জীবনানন্দের যে কবিতাটা পড়বো, এটা আমি সজলকে ডেডিকেট করতে পারি। অবশ্য এর পরেও যদি আরও কেউ কাছাকাছি গিয়ে থাকেন, তার জন্য না হয় আরেকটা পড়ে ফেলবো, সমস্যা নেই। সে যাই হোক, আমি SMS করার নিয়মটা আগেই বলে দিয়েছি, আরেকবার বলি। প্রথমে RA, স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। এখন যে কবিতাটা পড়বো জীবনানন্দ দাশের, এটা হচ্ছে কতদিন তুমি আর আমি, এই কবিতাটার নাম। কতদিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর, খড়ের চালের নিচে অন্ধকারে। সন্ধ্যার ধূসর সজল মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে। বাদুর কেবল করিতেছে আসা যাওয়া আকাশের মৃদু পথে। ছিন্ন ভিজে খড় বুকে নিয়ে শনকার মতো যেন পড়ে আছে নরম প্রান্তর। বাঁকা চাঁদ চেয়ে আছে, কুয়াশায় গা ভাসায় দেয় অবিরল নিঃশব্দ গুবরে পোকা, সাপ মাসি, ধানি শ্যামা পোকাদের দল। দিকে দিকে চাল ধোয়া গন্ধ মৃদু, ধূসর শাড়ির ক্ষীণ স্বর শোনা যায়। মানুষের হৃদয়ের পুরনো নীরব বেদনার গন্ধ ভাসে খড়ের চালের নিচে তুমি আর আমি। কতদিন মলিনালয়ে বসে দেখেছি, বুঝেছি এই সব। সময়ের হাত থেকে ছুটি পেয়ে স্বপনের গোধূলিতে নামি, খড়ের চালের নিচে মুখোমুখি বসে থেকে
তুমি আর আমি ধূসর আলোয় বসে কতদিন দেখেছি, বুঝেছি এই সব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এবং আপনার সাথে আপনার বন্ধু ইরাজ। এখনো আছে সময় যখন এক্স্যাক্টলি 1:18 এখনো 42 মিনিট আমাদের হাতে রয়ে গেছে। অনেক কথা, অনেক গানের জন্য এখনো সময় আছে। আর শুনছিলাম একটু আগে সুন্দর গান চেনা আকাশ, এবং তার আগে ছিল স্করপিয়ন্সের অলওয়েজ সামওয়্যার। এই গানটা লাইভ ভার্সন এবং গানটা বেশ পছন্দের আমার, অলওয়েজ সামওয়্যার। আর বেশ কিছু SMS এসছে আমার কাছে। আমাকে মৃন্ময়িতা, সুন্দর নাম, মৃন্ময়িতা আমাকে খুব সুন্দর একটা SMS পাঠিয়েছেন, কিছু সুন্দর লাইন তুলে দিয়েছেন তিনি। সেটা হচ্ছে, হয়তো ভালোবাসা নয় তার সন্ধানী জীবন, হয়তো আরও আছে ছায়াম্লান আনন্দের, এক টুকরো দু টুকরো পাঁচ টুকরো লোকের, অথবা কিছু নাই, আছে মাধুরী কিছু না থাকার। আর নির্জন আমাকে জানিয়েছেন ঠিক সেই কবিতার কথা, ইহাদেরই গানে জীবনানন্দ দাশের। আজকে যে কবিতাটা নিয়ে অনেকবার ঘুরে ফিরে কথা হচ্ছে, নির্জনের যেটা আপনি SMS পাঠিয়েছে, আপনি কবিতাটার যে অর্থ বলেছেন, আপনিও সজলের মতোই, আপনার কাছে মনে হয় যে আপনি আর সজল দুজনে একই রকম বলেছেন, এবং ওই একই 65 to 70% কারেকশন মার্কস দেওয়া যায় আপনাদেরকে। এবং ওকে, আপনার জন্য একটু পরে আরেকটা কবিতা পড়ে নেব। দুজনের কাছাকাছি গেছেন, তবে আরও কিছু জিনিস বাকি এখনো রয়ে গেছে। সে যাই হোক, আমি সবাইকে SMS করে নিয়মটা আরেকটু মনে করে দিই। যদি আপনি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, বা নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, আপনার SMS মানে মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA লেখার পরে স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে যা যা লিখতে চান সব লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আর এখন যে কবিতাটা আমি পড়বো, এটা আমার কাছে মনে হয় যে জীবনানন্দ দাশের কবিতা পড়েছি অসংখ্যবার, অনেক শোতে। এই কবিতাটা অনেকবার হাতের সামনে এসেছে বইয়ে বা ইন্টারনেট দেখে যখন পড়ছিলাম, অনেকবার এই কবিতাটা সামনে আসার পরে আমি কোনোবার এই কবিতাটা পড়িনি। এর কারণ হচ্ছে যে কবিতাটা এত বিখ্যাত, এত অসাধারণ, এত অদ্ভুত রকমের মর্মান্তিক রকমের সুন্দর একটা কবিতা, এবং এত বিখ্যাত, এত গভীর যার অর্থ, এবং এই কবিতা নিয়ে এত আলোচনা হয়েছে, এই কবিতাটা এত আলোচিত, সমালোচিত, এবং এই কবিতাটা এত বিস্তারকারী, এবং এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডের কারণ, রচনার ইতিহাস নিয়ে এত কিছু যুগে যুগে লেখা হয়েছে। এবং ইভেন গানটা কবিতাটা অশ্লীলতার দায় অভিযুক্ত হয়েছিল ওই সময়টাতে, এবং অনেক জায়গাতে এটাকে নিষিদ্ধ করা হয়েছিল যে কবিতাটা পড়া যাবে না। এত বিখ্যাত একটা কবিতা পড়ার আসলে ভয়ঙ্কর রকম দুঃসাহস আমি দেখাতে পারিনি, চাইওনি। আজকে কেন যেন মনে হলো যে কি আছে জীবনে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে মানে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমি অবশ্যই আবৃত্তি বলেন, ধৃষ্টতা, স্পর্ধা কিছু দেখাবো না, আমি শুধু কবিতাটা পড়ে যাব। বাকিটা আপনি কোনো কৃতি আবৃত্তিকারের কাছ থেকে শুনে নেবেন বা বই থেকে নিজে পড়ে নেবেন। এবং কবিতাটা অনেক বিখ্যাত একটা কবিতা, এবং এটার অর্থ, এটা দিয়ে কি বুঝিয়েছেন, এগুলো নিয়ে এখনও পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচ করা হয়। জীবনানন্দ দাশের এতই বিখ্যাত এই কবিতাটার নাম হচ্ছে ক্যাম্পে। আমি একটু সংক্ষেপে ঘটনাটা বলি, শুনলে হয়তো অনেকেই আরও হয়তো রিয়েলাইজ করতে পারবেন কবিতাটার অর্থটা, বা এই পিছনের ঘটনাটা অনেকেরই জানা নেই। সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশের আসলে মানে যতদূর জানা যায় তিনি খুব নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন, তেমন কিছু শেয়ার করতেন না, এবং খুব অন্তর্মুখী স্বভাবের ছিলেন। তাই তার ভালোবাসা, তার মানুষ লোকের প্রতিমা কারা ছিলেন বা কে ছিলেন, এ নিয়ে খুব বেশি কিছু আমরা জানতে পারি না। কিন্তু যতটুকু জানতে পারা গিয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যে নারী, তিনি হচ্ছেন শোভনা, জীবনানন্দের কাজিন, সম্ভবত তার চাচাতো বোন ছিলেন শোভনা। এবং শোভনা হচ্ছে তার জীবনের মানে আমাদের জানা মতে সবচেয়ে বড় অবসেশন, সবচেয়ে বড় কষ্টের নাম এবং সবচেয়ে বড় বেদনার নাম। শোভনার প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন, এবং প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হয়েছেন তাকে না পাবার যন্ত্রণায় শোভনাকে। এবং অনেকেই বলে থাকেন যে তার বেশিরভাগ ভালোবাসার কবিতা আসলে শোভনাকে না পাবার অতৃপ্তি থেকে লেখা। সেই এরকম একরকম একটা কথা বলা হয়ে থাকে। এমনও হয়েছে যে শুধুমাত্র শোভনাকে একটু দেখার জন্য জীবনানন্দ অনেক দূর পাড়ি দিয়ে তাদের বাড়িতে গেছেন, এবং চাচির খুব রাফ বিহেভিয়ার এবং লাঞ্ছনা গঞ্জনা সব সহ্য করেও সেখানে সময় কাটিয়েছেন, আরেকটু সময় শোভনার পাশে থাকার জন্য, শোভনার সাথে দুটো কথা বলার জন্য। এবং শোভনাও এক সময় ব্যাপারটা খুব উপভোগ করতো, এবং জীবনানন্দের প্রতি তারও একটা বেশ ভালো অনুভূতি কাজ করতো। কিন্তু একটা সময় ঠিক ইহাদেরই গানে কবিতার মতো করেই মানে সময়ের প্রয়োজনে তার কাছে মনে হয় যে এখানে কোনো ভবিষ্যৎ নেই, তাই সে হিসেবেই এক নারীর মতোই সুন্দর, যেখানে ভবিষ্যৎ উজ্জ্বল সেখানে সটকে পড়ে, এবং আস্তে আস্তে সেই ওই অল্প বয়সের ওই সেই ভালো লাগার ইতিহাসটা ওখানেই চাপা পড়ে যায়। কিন্তু বাকি সারাটা জীবনানন্দকে সেটা তাড়িয়ে বেরিয়েছে, সেই কষ্ট না পাওয়া, সেই যন্ত্রণা, সেই অতৃপ্তি শোভনাকে ঘিরে। এবং
এমন একটা একবার এরকম হয়েছিল যে অনেক দিন ধরে শোভনাকে না দেখার পরে জীবনানন্দ যখন সেই চাচার বাড়িতে বেড়াতে গেলেন, এবং ঠিক ওই দিনই দেখা গেল জীবনানন্দ মাত্র পৌঁছালেন এবং পৌঁছানোর পরই জানতে পারলেন যে আজকে তার চাচা চাচি এবং শোভনা তারা সবাই মিলে কোথায় যেন বেড়াতে যাচ্ছেন, অর্থাৎ তার এখানে থাকবেন না। জীবনানন্দ অনেক পীড়াপিড়ি করেছিলেন শোভনাকে যে না, কাকা কাকি যাক, তুমি থেকে যাও, কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি, তারা সবাই গিয়েছিলেন এবং সেই খালি বাসায় রাতের বেলা প্রচণ্ড রকম মনোবেদনায় ক্ষতবিক্ষত হতে হতে এবং প্রচণ্ড যন্ত্রণায়, কাছে বাবার উদগ্র বাসনায় এবং এক অতৃপ্ত কামনায় সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর কষ্টের যন্ত্রণা বিক্ষুব্ধ একটা রাত ছিল ওই রাতটা জীবনানন্দের জন্য। সেই রাতেই ওই একা বাড়িতে বসে বসে এই কবিতাটা লিখেছিলেন জীবনানন্দ, ক্যাম্পে কবিতাটার নাম। আর মানে সম্ভবত বনের কাছাকাছি কোনো একটা জায়গাতে শোভনারা গিয়েছিল এবং সেই থেকেই বনের কাছে ক্যাম্প ফেলিয়েছি ওই কবিতাটা। এবং এই কবিতাটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং বিস্তারিত যারা জীবনানন্দ বিষয়ক বইগুলো পড়লে আরও জানতে পারবেন। এবং অশ্লীলতার দায়ের অভিযুক্ত হয়েছিল, তবে এটা বলতে দ্বিধা নেই এবং নিঃসংকোচে বলা যায় অসাধারণ একটা কবিতা। এবং যে কবিতাটা শুনলে একটা গ্লানিবোধ থেকে শুরু করে একটা দুঃখবোধ এবং একটা প্রবল শূন্যতার বোধ সব কিছুই একসাথে কাজ করে, এরকম একটা কবিতা। এটা জাস্ট আমি এটাকে আবৃত্তি অবশ্যই বলবো না, আমি কবিতাটা পড়ে যাই, আর মানে ওই দৃশ্যটা আমি দেখাতে চাই না। এবং আচ্ছা, আর কিছু না বলে কবিতাটাই আমি পড়ি, তারপরে পরের গানটাতে চলে যাচ্ছি। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহারে সে ডাকে। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। এইখানে বিছান শুয়ে শুয়ে ঘুম আর আসে নাকো বসন্তের রাতে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন। ঘাই মৃগী সারা রাত ডাকে কোথাও অনেক বনে, যেইখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের, আসিতেছে তার দিকে। আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে, তাহাদের হৃদয়ের বন, বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসায়, সান্ত্বনায়, অঘ্রাণে, আস্বাদে। কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন, মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, সন্দেহের আবছায়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। মৃগীর মুখের রূপে হয়তো চিতারু বুকে জেগেছে বিস্ময়, লালসা, আকাঙ্ক্ষা, স্বাদ, প্রেম, স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে। আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন। একে একে হরিণীরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে। দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোছনায়। মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে, হরিণীরা আসিতেছে, তাদের আমি পেতেছি টের, অনেক পায়ের শব্দ শোনা যায়। ঘাই মৃগী ডাকিতেছে জ্যোৎস্নায়, ঘুমাতে পারি না আর, শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে, এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে, বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণীর ডাক শুনে শুনে। কাল মৃগী আসিবে ফিরিয়া, সকালে আলোয় তারে দেখা যাবে, পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে, মানুষেরা শিখাই দিয়েছে তারে এই সব। আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাবো, মাংস খাওয়া হলো তবু শেষ, কেন শেষ হবে? কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে? তাদের মতন নই আমিও কি? কোনো এক বসন্তের রাতে, জীবনের কোনো এক বিস্ময়ের রাতে, আমারেও ডাকেনি কি কেউ এসে জোছনায়, দক্ষিণা বাতাসে, ওই ঘাই হরিণীর মতো? আমার হৃদয়ে এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে, চিতার চোখের ভয়, চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমারে কি চায় নাই ধরা দিতে? আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো, যখন ধুলায় রক্তে মিশে গেছে, এই হরিণীর মতো
তুমি বেঁচে ছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে? তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো। প্রেমের সাহস, স্বাদ, স্বপ্ন, বেঁচে থেকে ব্যথা পাই, ঘৃণা, মৃত্যু পাই, পাই নাকি? দোনালার শব্দ শুনি, ঘাই মৃগী ডেকে যায়। আমার হৃদয়ে ঘুম আসে না কো, একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয়। ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে, যাহাদের দোনলার মুখে আজ হরিণেরা মরে যায়, হরিণের মাংস, হাড়, স্বাদ, তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে, তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়, কথা ভেবে কথা ভেবে ভেবে। এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফড়িংয়ে, কীটে, মানুষের বুকের ভিতরে, আমাদের সবিবনে। বসন্তের জোছনায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম একটু আগে এরিক ক্ল্যাপটনের লেইলা গানটার অ্যাকোস্টিক ভার্সন অ্যান্ড লাইভ ভার্সন। এই গানটা আমার ছোটবেলার স্মৃতি বিচরিত এবং এই গানটা শুনলে আমি নস্টালজিক হয়ে যাই, ক্লাস 4-এ ফিরে যাই। তখন একটা বাংলাদেশ টেলিভিশন একটা প্রোগ্রাম হতো এবং ওই সময় একটাই টিভি চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন, এবং যার কারণে দুর্দান্ত সব প্রোগ্রাম হতো। সব গুণী মানুষরা এক জায়গাতেই কাজ করতেন, অন্য কোথাও যেহেতু প্ল্যাটফর্ম ছিল না। যতদূর মনে পড়ে আমার 1992 সালের কথা যখন বলছি, 23 বছর আগের কথা, তখন হচ্ছে রবিবার রাত 10:30টায় একটা প্রোগ্রাম হতো বিটিভিতে, ওয়ার্ল্ড মিউজিক, এবং সেখানে অনেক অনেক মানে বিখ্যাত সব মিলে ব্লুজ, জ্যাজ, এবং ওই সময়ের তুলনায় অনেক প্রোগ্রেসিভ একটা প্রোগ্রাম ছিল। এখনকার টিভি চ্যানেলগুলো নিয়ে আমি প্রচণ্ড রকম হতাশ, মানে যাই হোক, বেশি কিছু না বলাই ভালো। মানে সিম্পলি আমি এমনিতেও আমার টিভি দেখার খুব একটা অভ্যাস নেই, শুধু খেলা আর খুব কোনো মিউজিক্যাল প্রোগ্রাম ছাড়া সেটাও কম, শুধু খেলাটাই বেশি দেখি। এছাড়া টিভি তেমন দেখা হয় না, কিন্তু টুকটাক মাঝে সাঝে যদি কালে ভদ্র একটু রিমোট নিয়ে নাড়াচাড়া করি তখন যা দেখি তাতে মানে মনেই হয় যে বাংলাদেশে আসলে মানে সিনেমায় তেমন কিছু নেই, আর টিভি ইন্ডাস্ট্রি একসময় অনেক রিচ ছিল বাংলাদেশের, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি ধ্বংসের পথে। কোনো একটাও এমন কোনো প্রোগ্রাম চোখে পড়ে না বা নাটক চোখে পড়ে না যেটা দেখে আরেকদিন ওটা নিয়ে ভাবা যায়। আর সে যাই হোক, সে অন্য প্রসঙ্গ। সময় সংক্ষেপ, আমি মূল প্রসঙ্গে চলে যাই। ওয়ার্ল্ড মিউজিক অসাধারণ একটা প্রোগ্রাম ছিল। ওই সময়টাতে আমার মনে হয়েছে যে যাদের ওই সময়টাতে 92, 91 ওই সময়টাতে ওই ওরকম বেশি এক্সপোজার থাকার সুযোগ ছিল না, যে ওয়ার্ল্ড মিউজিক এবং বা অন্যদের মানে বিখ্যাত আর্টিস্টদের গান শোনা, তাদেরকে চেনা বা ওই তাদের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করা। এবং আমার মনে পড়ে যে আমি অনেক বিখ্যাত আর্টিস্টের নাম ওখান থেকেই, ওই প্রোগ্রাম থেকে ফার্স্ট শুনেছিলাম, যেমন এরিক ক্ল্যাপটন। সেই ক্লাস 4-এর দিনগুলোতে বসে আমি তখন এরিক ক্ল্যাপটনের সৌন্দর্য বোঝার মতো আমার ম্যাচুরিটি বা বয়স কোনোটাই আসেনি, বা তার সেই অদ্ভুত স্লো হ্যান্ড, সেই গিটার স্টাইল যেটা একেবারেই আউট অফ দ্য ওয়ার্ল্ড, সেটাও বোঝার মতো আমার ওই সময় সেন্স ছিল না। বাট শ্যুটটা সামহাও ক্যাচি হবার কারণে ওই শ্যুটটা এবং লিরিক্স তো আমি মানে মনে রাখার প্রশ্নই আসে না, ইংলিশ 2 লাইন বুঝি তো 3 লাইন বুঝিনি, এরকম একটা বিষয়। তারপরও গুনগুন করে ওই শ্যুটটা আমি দেখা যাচ্ছে যে প্রায় যেতাম, কারণ শ্যুটটা ভেতরে ঢুকে গিয়েছিল। এবং সেই প্রেমটা আমার এখনও যায়নি লেইলা গানটার প্রতি, অদ্ভুত একটা ভালোবাসা আমার কাজ করে গানটার প্রতি। এবং বেশি লাগা কাজ করার কারণটা হচ্ছে কোথাও যে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাওয়া, এটা একটা কারণ হতে পারে। তবে এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি জানি দিই, সেটা হচ্ছে যে আলিফ লায়লার কথা আমরা সবাই জানি, আরবিয়ান নাইটস। সেই আলিফ লায়লার লায়লাকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই গানটা, লেইলা, যেটা এরিক ক্ল্যাপটনের ভাষায়। তিনি প্রথম যখন আরবিয়ান নাইটস পড়েন, আলিফ লায়লা সে কাহিনী পড়ে তিনি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন এরিক ক্ল্যাপটন, যে তখনই একেবারে চরম অবসেশন, এবং মনে মনে তার প্রতি মানে সে তার প্রেমিক, এরকম একটা অবসেশন তৈরি হয় তার মধ্যে। এবং তখনই এই গানটা আসলে কম্পোজ করেন, এবং কয়েকটা লাইন পড়লেই বুঝবেন গানের যে what will you do when you get lonely and nobody is waiting by your side? You've been running and hiding much too long, you know it's just your foolish pride. Layla, you have put me on my knees. Layla, I'm begging, darling, please, darling, only use my worried mind. এরকম আরও অনেক ইন্টারেস্টিং লিরিক্স পুরোটাই ভরা, যেমন স্পেশালি সেই রাজার প্রতি তার একটা ব্যাপক ঈর্ষা প্রকাশ পেয়েছে ওই জায়গাটাতে, ওই যে I tried to give you consolation when your old man had let you down like a fool. I fell in love with you, turn my whole world upside down. Layla, you've got me on my knees, Layla.
সে যাই হোক, আমরা জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটা একটু আগে পড়লাম আমি, এবং তারপরে অনেক SMS আসছে, অনেকে অনেক কথা জানাচ্ছেন, আলোচনা সমালোচনা, অনুভবের কথা অনেক কিছু আসছে। একটা পয়েন্ট বলি যে আসলে কিভাবে অনেক যারা রিলেট করেছিলেন যে শোভনাকে নিয়ে এই কবিতাটা, এবং ওই দিনের ঘটনার পরে সারা রাত এক যন্ত্রণায় ছটফট করতে করতে কবিতাটা লিখেছিলেন জীবনানন্দ, এবং যারা এই সপক্ষে যুক্তি দিয়েছিলেন যে এটা শোভনাকে নিয়ে লেখা, তারা বলেছিলেন যে ওই কবিতাটায় বন শব্দটা দুইভাবে এসেছে। একটা হচ্ছে যে সেই বনের পাশে ক্যাম্প ফেলিয়াছে এবং সেখানে ঘাই হরিণী ডাক শুনি, সেই বনের কথা, অর্থাৎ জঙ্গলের কথা যখন বলা হয়েছে তখন শুধু নয়, এভাবে আমরা যেভাবে বন বানানটা লিখি, যে বানানে, সেটা ব্যবহার করা হয়েছে। কিন্তু মাঝে মাঝে একটা লাইনে তাহাদের ওই যে হৃদয়ের বন, ওখানে আবার কিন্তু বয় ওকার ন ইউজ করা হয়েছে, এবং আমরা বোন কিন্তু ওভাবে লিখি না জঙ্গল অর্থে, সিস্টার অর্থাৎ বোন, এইভাবেই কিন্তু আমরা ওভাবে লিখি বয় ওকার বোন। তো তারা প্রশ্ন করেছেন যে একই কবিতা একই শব্দ তাহলে দুই বানানে কেন লেখা হবে যদি দুই মিনিং না থাকে। সো তাহাদের হৃদয়ের বোন আসলে তিনি বুঝিয়েছেন হয়তো জীবনানন্দ তার হৃদয়ের বোন, তার কাজিন শোভনা, তার চাচাতো বোন, এবং ওই বোন বেশ কয়েকবার এসছে, তাহাদের হৃদয়ের বোন, সেই বোন, এবং এটা থেকেই তারা একটা খুব শক্ত পয়েন্ট দেখান যে এটা শোভনাকে নিয়ে কবিতাটা, তাহাদের হৃদয়ের বোন, বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জোছনায়। সে যাই হোক, কবিতাটার মানে অর্থ বা ব্যাপ্তি অনেক বিস্তৃত এবং অনেক আলোচনার সুযোগ আছে, আমি সেটার ধারে কাছেও যাব না, কারণ আমার কাছে মনে হয় সব কিছু বুঝিয়ে দিতে নেই, কিছু কিছু নিজের মতো করে বুঝে নিতে হয়। তবে এই কবিতাটার অর্থ সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারলে একটা অস্তিত্বের সংকটের মতো তৈরি হয়, এবং তখন একটা বিহ্বলতা কাজ করে, শূন্যতা কাজ করে। সে যাই হোক, আপাতত SMS করার নিয়মটা একটু মনে করে দিই। প্রথমে লিখবেন আপনার রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, পেজ দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। একটু পরেই ফিরছি, এবং কি গান শুনবো ভাবছি, কি গান শুনবো ভাবতে ভাবতে মনে হলো এই গানটা প্লে করা যেতে পারে এই মুহূর্তে। আশা করছি রাতের এই শেষ প্রহরে গানটা কিন্তু ভালোই লাগবে আপনাকে, নতুন করে চাঙা করবে গানটা। অবচেতন বাই নেমেসিস। Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে, এবং ড্রিমস অ্যাভিনিউ এখনো চলছে, আপনি সেখানেই আছেন। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ইয়েলো বাই কোল্ডপ্লে এবং ক্রিস মার্টিনের অনবদ্য গায়কিতে আমরা শুনলাম সেই গানটা, এবং তার আগে ছিল নেমেসিসের গান অবচেতন। SMS অনেক আসছে, সময় খুব সংক্ষেপ, প্লেলিস্টে গান অনেক বেশি এখনো, তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরের গানটাতে। আশা করছি এনজয় করবেন, রবীন্দ্রসঙ্গীত একটা ডিফারেন্ট কম্পোজিশন। একটু পরে ফিরছি, আজকে রাতে শেষবারের মতো সাথে থাকুন। So friends, welcome back for the last time tonight. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এখনো রেডিও আমার 88.4 FM এ আপনি আছেন। সময় একেবারেই শেষ, শুনছিলাম একটু আগে রবীন্দ্রসঙ্গীত একটা ডিফারেন্ট কম্পোজিশন, রঞ্জনা আমি আর আসবো না সিনেমা থেকে, সোমলতা আচার্য এবং সুমন চট্টোপাধ্যায়, তারা দুজনে গিয়েছেন এই গানটা। জাগরণে যাই বিভাবরী, আজকের এই বিভাবরী ওটা আমার সাথে জাগরণে কাটালেন, এবং আঁখি হতে যদি ঘুম কেড়ে নিয়ে থাকি সেটা নিশ্চয়ই ভালো কারণেই নিয়েছি, এবং সময়টা জানি না ভালো মানে কেটেছে কিনা আপনার, চেষ্টা করেছি আমি, সামনের সপ্তাহে আবার নিশ্চয়ই করবো। সাথে অনেক বন্ধুরা ছিলেন, অনেকের SMS পেয়েছি, অনেকে অনেক সাজেশনস দিয়েছেন, অনেক রাগ প্রকাশ করেছেন, অনেক অভিমানের কথা দেখতে পাচ্ছি। অনেক কিছুই, সবকিছু মিলে ঝিলে যাদের SMS পড়তে পারিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবকিছু মিলে এই যে এত অম্ল মধুর মিষ্টি দুষ্টু এত কিছু ইন্টারাকশন সবার সাথে, আই রিয়েলি এনজয় দ্যাট, আই রিয়েলি লাভ দ্যাট, এবং এই জন্যই আমার কাছে মনে হয় এত কষ্ট স্বীকার করে আসলে শুধুমাত্র 3-4 ঘন্টার জন্য ঢাকা আসা, 600-700 কিলোমিটার জার্নি করে আবার সকালে যাও, মানে ইট রিয়েলি ওয়ার্থ ইট আই থিঙ্ক। বাট আমার সত্যি ভালো লাগে এই ভালোবাসাটা, এই বন্ধুত্বটা, এই কানেকশনটা অটুট থাক। আর যাওয়ার আগে যে গানটা প্লে করবো সেটা হচ্ছে আর্টসেলের গান, আশা করছি গানটা এনজয় করবেন ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তার অশেষ করুণায় আগামী সপ্তাহে আবার আমাদের কথা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।